ভৌতিক ও অলৌকিকের নতুন আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষের সবচেয়ে বড় ভয় কি জানেন? ভূত নয়, অন্ধকারও নয়। সবচেয়ে বড় ভয় হলো যখন আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, যখন আপনি জানেন যা দেখছেন তা অসম্ভব, তবুও সেটা আপনার সামনেই ঘটছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট রেল স্টেশন বেগুনকোদর। বহু বছর ধরে এই স্টেশনকে ঘিরে অজস্র গুজব, অসংখ্য লোককথা আর অদ্ভুত অভিজ্ঞতার গল্প ছড়িয়ে রয়েছে। কেউ দাবি করেন গভীর রাতে রেল লাইনের পাশে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায়। আবার কেউ বলেন মাঝরাতে এমন একটি ট্রেন এখানে এসে দাঁড়ায় যার নাম ভারতীয় রেলের কোনো সময়সূচিতে নেই। সত্যি মিথ্যা বিচার করার দায়িত্ব আপনাদের। আমি শুধু সেই ঘটনার গল্পটাই বলবো যেটা ঘটনার পর 4 জন মানুষের জীবন আর কোনো দিন আগের মতো থাকেনি। 2024 সালের ডিসেম্বর মাস। শীতের বিকেল দ্রুত সন্ধ্যার দিকে এগোচ্ছে। কলকাতার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ডার্ক বেঙ্গল ফাইলসের নতুন ভিডিওর লোকেশন বেগুনকোদর রেল স্টেশন। চ্যানেলের হোস্ট ঋত্বিক সেন এই ধরনের জায়গায় বহুবার এসেছে। পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত হাসপাতাল, জঙ্গল, শ্মশান সব জায়গাতেই রাত কাটিয়েছে। তার একটা বিশ্বাস ছিল, পৃথিবীতে এমন কোনো ভূত নেই যার ক্যামেরায় ধরা পড়ার সাহস আছে। গাড়ির সামনের সিটে বসে ক্যামেরার দিকে তাকিয়ে সে হেসে বলল, আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের সবচেয়ে কুখ্যাত হন্টেড রেল স্টেশনগুলোর একটায়। দেখি এতদিনে কোনো ভূত আমাদের সাক্ষাৎকার দিতে রাজি হয় কিনা। গাড়ির ভেতর হালকা হাসির রোল উঠল, কিন্তু সেই হাসিতে যোগ দিল না অনিন্দিতা। সে ল্যাপটপে চোখ রেখে কিছু পুরনো সংবাদ প্রতিবেদন পড়ছিল। সায়ন জিজ্ঞেস করল, আবার কি পড়ছ? অনিন্দিতা ধীরে উত্তর দিল, এই স্টেশনটা নিয়ে যত পড়ছি ততই অদ্ভুত লাগছে। কেন? সায়ন জিজ্ঞেস করল। অনিন্দিতা বলল, একটা গুজব যদি কয়েক মাস থাকে বুঝি, কয়েক বছর থাকলেও বুঝি, কিন্তু কয়েক দশক ধরে একই ধরনের গল্প মানুষ বলে গেল, অন্তত সেটা শুনে রাখা উচিত। ঋত্বিক হেসে বলল, তুমি আবার শুরু করলে? অনিন্দিতা মৃদু হেসে জানালার বাইরে তাকালো। অনিন্দিতা বলল, হয়তো সবটাই গুজব, কিন্তু একটা বিষয় অদ্ভুত। যারা নাকি কিছু দেখেছিল তাদের প্রত্যেকের বর্ণনায় একটা মিল আছে। কি মিল? ঋত্বিক জিজ্ঞেস করল। অনিন্দিতা বাইরে তাকিয়ে বলল, সবাই বলেছে ঘটনাটা শুরু হয়েছিল একটা শব্দ দিয়ে। কিসের শব্দ? সায়ন জিজ্ঞেস করল। অনিন্দিতা উত্তর দেওয়ার আগেই গাড়ি ধীরে ধীরে থেমে গেল। ড্রাইভার বলল, এসে গেছি। গাড়ির বাইরে নেমেই প্রথম যে জিনিসটা তাদের চোখে পড়ল সেটা স্টেশন নয়, একটা অস্বাভাবিক নীরবতা। শীতের বিকেলে গ্রামের স্টেশনে সাধারণত মানুষের আনাগোনা থাকে, চায়ের দোকানে আড্ডা থাকে, দূরে বাচ্চাদের চিৎকার শোনা যায়। এখানে কিছুই নেই, শুধু ঠান্ডা বাতাস। আর অনেক দূরে কোথাও একটা কাক ডাকল। ঠিক তখনই একজন বয়স্ক মানুষ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। ধুতি, মোটা উলের চাদর আর মাথায় পুরনো টুপি। লোকটার মুখে এমন এক ক্লান্তি যেন বহু বছর ধরে সে ঠিকমতো ঘুমায়নি। আপনারাই কি কলকাতা থেকে এসেছেন? ঋত্বিক এগিয়ে গিয়ে বলল, জি। আপনি নিতাই মাহাতো?
লোকটা মাথা নাড়ল। হ্যাঁ, আমি। কথা বলার সময়ও সে বারবার স্টেশনের দিকে তাকাচ্ছিল, যেন কোনো কিছুর জন্য অকারণে অস্থির। ঋত্বিক মজা করে বলল, কাকু, আপনারা তো বলেন এখানে ভূত দেখা যায়, আপনি নিজে কখনো দেখেছেন? নিতাই সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যা দেখেছি সেটা কাউকে বোঝাতে পারিনি। কথাটা শুনে চারজনই একে অপরের দিকে তাকালো। লোকটার গলায় বাড়িয়ে বলার ভঙ্গি ছিল না, বরং মনে হচ্ছিল সে এই বিষয়টা নিয়ে কথা বলতেই চায় না। নিতাই ধীরে ধীরে তাদের নিয়ে প্ল্যাটফর্মের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বলল, একটা কথা আগে থেকেই বলে রাখি বাবুরা, ভিডিও করবেন, ছবি তুলবেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাত 12টার পরে যদি এখানে থাকার সিদ্ধান্ত নেন তাহলে আমার কথা মনে রাখবেন। ঋত্বিক হেসে বলল, কী কথা? নিতাই থেমে গেল। তারপর খুব নিচু গলায় বলল, যদি কেউ আপনাদের নাম ধরে ডাকে কখনো উত্তর দেবেন না। চারপাশে তখনও হালকা আলো ছিল, তবু চারজনেরই অজান্তে গায়ে কাঁটা দিয়ে উঠল। আর তারা বুঝতেই পারেনি সেই মুহূর্ত থেকেই তাদের প্রত্যেকের নাম আরও একজন শুনে ফেলেছিল। সেদিন বেগুনকোদর স্টেশনে সূর্যটা যেন খুব তাড়াতাড়ি ডুবে গিয়েছিল। শীতকালের বিকেলে অন্ধকার নেমে আসে দ্রুত, কিন্তু সেদিনের অন্ধকারটা ছিল অন্যরকম। মনে হচ্ছিল সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আলো নয়, সাহসটাই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঋত্বিকরা যখন প্ল্যাটফর্মে পৌঁছালো তখন ঘড়িতে বিকেল 5:15। স্টেশনটা ছোট, একটাই প্ল্যাটফর্ম, কয়েকটা সিমেন্টের বেঞ্চ, দূরে একটা পুরনো সিগন্যাল পোস্ট, আর প্ল্যাটফর্মের শেষ মাথায় বিশাল একটা শিরীষ গাছ, যার ডালগুলো কুয়াশার ভেতরে অদ্ভুতভাবে দুলছিল। একজন যাত্রী তখনও ছিল। একজন বৃদ্ধ চুপচাপ বেঞ্চে বসে বিড়ি খাচ্ছিলেন, আর এক মহিলা তার ছোট্ট ছেলের হাত ধরে ট্রেনের অপেক্ষা করছিলেন। সব কিছুই স্বাভাবিক, অন্তত প্রথম নজরে। ঋত্বিক ক্যামেরা অন করল। বন্ধুরা, আছি বেগুনকোদর রেল স্টেশনে। বহু বছর ধরে এই স্টেশনকে নিয়ে অসংখ্য রহস্য প্রচলিত আছে। কেউ বলেন রাতে এখানে সাদা পোশাক পরা এক নারীকে দেখা যায়, কেউ বলেন মাঝরাতে এক অদ্ভুত ট্রেন এসে দাঁড়ায়। তবে আমরা বিশ্বাস করি প্রত্যেক রহস্যের পেছনেই একটা বাস্তব কারণ থাকে। আজ সেই কারণটাই খুঁজে বের করব। ক্যামেরা বন্ধ করতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে চারজনের গায়ে লাগলো। শীত তো ছিলই, কিন্তু এই ঠান্ডাটা যেন বাতাসের নয়, বরফের মতো। শুভদীপ অজান্তেই নিজের 2 হাত ঘষতে লাগলো। হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন? সায়ন হেসে বলল, পাহাড়ে হাওয়া হবে। নিতাই সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না বাবু, এই হাওয়া পাহাড় থেকে আসে না। কথাটা বলে সে আর কিছু বলল না। সন্ধ্যা 6টা নাগাদ শেষ লোকাল ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। ট্রেনটা চোখের আড়াল হতেই যেন কেউ চারপাশের সব শব্দ একসঙ্গে বন্ধ করে দিল। ঝিঝি পোকার ডাক নেই, কুকুরের আওয়াজ নেই, এমনকি বাতাসও যেন থেমে গেল। ঋত্বিক চারপাশে তাকিয়ে বলল, এত চুপচাপ কেন? কেউ উত্তর দিল না, কারণ ওরাও একই প্রশ্ন ভাবছিল। অনিন্দিতা স্টেশনের পুরনো অফিস ঘরের সামনে দাঁড়িয়েছিল। জানালার কাছে ধুলো জমে আছে, ভেতরে অন্ধকার।
সে টর্চের আলো ফেলতেই মনে হলো কেউ যেন ভেতর থেকে সরে গেল, খুব দ্রুত। অনিন্দিতা চমকে পিছিয়ে এলো। সায়ন, একবার আলোটা ফেলতো। সায়ন এলো আলো নিয়ে। ঘর ফাঁকা, ভাঙা টেবিল, একটা মরচে ধরা আলমারি, আর মেঝেতে ছড়িয়ে থাকা শুকনো পাতা। বিড়াল হবে, ঋত্বিক বলল, কিন্তু অনিন্দিতা নিশ্চিত ছিল ওটা কোনো বিড়াল ছিল না, কারণ সে স্পষ্ট দেখেছিল ওই ছায়াটা মানুষের উচ্চতার। এর কিছুক্ষণ পর শুভদীপ তার অডিও রেকর্ডার চালু করলো। সে সবসময় পরিবেশের শব্দ আলাদা করে রেকর্ড করত, পরে এডিটে কাজে লাগে। রেকর্ডারটা একটা বেঞ্চের উপর রেখে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। প্রায় 15 মিনিট পরে শুভদীপ রেকর্ডিংটা শুনতে শুরু করলো। প্রথমে শুধু বাতাসের শব্দ, তারপর হালকা ঝিরঝির আওয়াজ, তারপর একটা খুব ক্ষীণ নারী কণ্ঠ। শুনতে পাচ্ছ? শুভদীপের বুকের ভেতরটা ধক করে উঠল। সে আবার শুনল একই শব্দ, শুনতে পাচ্ছ? কিন্তু আশ্চর্যের বিষয়, রেকর্ডিং চলার সময় সেখানে কেউ কোনো কথা বলেনি। রাত বাড়তে লাগলো। স্টেশনের আলো দুটো এখন বারবার জ্বলছে আর নিভছে। প্রতিবার আলো নিভে যাওয়ার সেই 1-2 সেকেন্ডে মনে হচ্ছিল প্ল্যাটফর্মে যেন তারা 4 জন নেই, আরও কেউ দাঁড়িয়ে আছে। আলো জ্বলে উঠতেই আবার কেউ নেই। 8:30 নাগাদ নিতাই হঠাৎ বলল, আমি চা নিয়ে আসছি। ঋত্বিক অবাক হলো, এখন? দোকান তো সব বন্ধ। নিতাই শুধু বলল, আছে, একটা দোকান আছে। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। প্রায় 20 মিনিট কেটে গেল, লোকটা আর ফিরল না। ফোনে নেটওয়ার্ক নেই, ডাকলেও কোনো উত্তর নেই। ঋত্বিক বিরক্ত হয়ে বলল, চলো আমরা খুঁজে দেখি। 4 জন টর্চ জ্বালিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে গিয়ে তারা থেমে গেল। মাটিতে পড়ে আছে একটা স্টিলের গ্লাস। চায়ে এখনো হালকা ধোঁয়া উঠছে, কিন্তু চারপাশে নিতাইয়ের কোনো চিহ্ন নেই। যেন মানুষটা এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেছে। ঠিক তখনই প্ল্যাটফর্মের ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, বাবুরা! 4 জন একসঙ্গে তাকালো। অন্ধকারের মধ্যে অনেক দূরে নিতাই দাঁড়িয়ে আছে। সে হাত নেড়ে ডাকছে, এদিকে আসুন। ঋত্বিক হাঁটতে শুরু করতেই পেছন থেকে আরেকটা গলা শোনা গেল, কোথায় যাচ্ছেন? 4 জন ঘুরে দাঁড়ালো, আর যা দেখলো তাতে তাদের শরীরের রক্ত যেন জমে গেল। কারণ ঠিক তাদের পেছনেই হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে নিতাই মাহাতো। তার হাতে 4 কাপ গরম চা, কপালে ঘাম। সে অবাক হয়ে বলল, আপনারা ওদিকে তাকিয়ে আছেন কেন? 4 জন ধীরে ধীরে আবার সামনের দিকে তাকালো। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই অন্য নিতাই আর সেখানে নেই, শুধু কুয়াশা আর ফাঁকা রেল লাইন। নিতাইয়ের হাত থেকে একটা কাপ মাটিতে পড়ে ভেঙে গেল। লোকটার ঠোঁট কাঁপছিল। সে ফিসফিস করে বলল, ওরা আজ থেকেই শুরু করেছে। তারপর সে প্রথমবারের মতো সত্যিকারের ভীত চোখে 4 জনের দিকে তাকালো। আজ রাতটা খুব খারাপ যাবে। ভয় কখনো হঠাৎ করে আসে না। ভয় আগে আপনার মনকে দখল করে, আপনাকে আপনার নিজের অনুভূতিগুলো নিয়ে সন্দেহ করতে শেখায়।
আর যখন আপনি বুঝতে পারেন সত্যিই কিছু একটা ভুল হচ্ছে, তখন আর পালানোর সময় থাকে না। নিতাইয়ের মুখে সেই কথাটা শোনার পর চারজনের মধ্যেই যেন এক অদৃশ্য অস্বস্তি ছড়িয়ে পড়ল। ওরা আজ থেকেই শুরু করেছে। ঋত্বিক কথাটা হেসে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে পারল না। নিতাইয়ের চোখে এমন একটা আতঙ্ক ছিল যেটা অভিনয় করে দেখানো যায় না। গরম চায়ের কাপটা হাতে নিয়েও কারো চা খাওয়ার ইচ্ছা হলো না। দূরে প্ল্যাটফর্মের শেষ মাথায় ঝুলে থাকা হলুদ বাতিটা আবার একবার টিমটিম করে উঠল, একবার, দুবার, তারপর স্থির। নিতাই খুব আস্তে বলল, আজ আপনারা যাই দেখুন, মনে রাখবেন সব কিছু সত্যি নাও হতে পারে। ঋত্বিক ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, মানে? নিতাই উত্তর দিল না, বরং উল্টে প্রশ্ন করল, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি জীবনে এমন কাউকে হারিয়েছেন যাকে আর একবার দেখার ইচ্ছে আজও রয়ে গেছে? প্রশ্নটা শুনে সবাই চুপ করে গেল। ঋত্বিক চোখ নামিয়ে ফেলল। তার বাবা মারা গিয়েছেন হঠাৎ হার্ট অ্যাটাকে। শেষবার কথা বলার সুযোগও সে পায়নি। শুভদীপের ছোট বোন 5 বছর আগে দুর্ঘটনায় মারা যায়। সায়নের দাদু, অনিন্দিতার মা, 4 জনের জীবনেই এমন একজন ছিল যাকে তারা আর কোনোদিন দেখতে পাবে না। নিতাই গভীর নিঃশ্বাস ফেলল। তাহলে আজকের রাতটা আরও কঠিন হবে। রাত তখন প্রায় 9:30। হঠাৎ স্টেশনের বিদ্যুৎ একবার নিভে গেল, মাত্র 3 সেকেন্ড। তারপর আবার জ্বলে উঠল। কিন্তু সেই 3 সেকেন্ডেই শুভদীপ শপথ করে বলতে পারত তাদের পাশে কেউ দাঁড়িয়েছিল। সে এতটাই নিশ্চিত ছিল যে আলো জ্বালার সঙ্গে সঙ্গে চিৎকার করে পিছন ফিরে তাকালো। কেউ নেই। শুধু ঋত্বিক বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? শুভদীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কেউ ঠিক আমার কানের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছিল। সায়ন পরিবেশটা হালকা করার জন্য বলল, চলো একটু ফুটেজ দেখে নিই। সে ক্যামেরার ডিসপ্লে অন করল। বিকেল থেকে যা যা শ্যুট করেছে সব দেখা যাচ্ছে। স্টেশনের সাইনবোর্ড, পুরনো অফিস ঘর, নিতাইয়ের সাক্ষাৎকার, সব ঠিক। হঠাৎ একটা ভিডিওতে অনিন্দিতা বলল, স্টপ করো। সায়ন ভিডিওটা থামালো। স্ক্রিনে দেখা যাচ্ছে 4 জন পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পেছনে প্রায় 20 হাত দূরে একজন মহিলা দাঁড়িয়ে। সাদা শাড়ি, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। সবাই স্তব্ধ। ঋত্বিক বলল, জুম করো। সায়ন জুম করল। ছবিটা ঝাপসা হয়ে গেল। আরেকবার জুম করতেই মহিলাটা নেই, যেন কোনোদিন ছিলই না। 4 জনের মুখের দিকে তাকিয়ে নিতাই শুধু একটা কথাই বলল, ওরা ক্যামেরা পছন্দ করে না। রাত 10টা। হাওয়া একেবারে থেমে গেছে। হঠাৎ দূরে রেললাইনের ওপর টক 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 শব্দ, যেন কেউ খালি পায়ে লোহার লাইনের ওপর দিয়ে হাঁটছে। 1, 2, 3টে, তারপর থেমে গেল। ঋত্বিক টর্চ জ্বালিয়ে আলো ফেলল। কেউ নেই, কিন্তু রেললাইনের উপর জল জমেছিল, আর সেই জলের উপর একটার পর একটা ভেজা পায়ের ছাপ ফুটে উঠছে। কেউ নেই, তবু ছাপ তৈরি হচ্ছে। ধীরে ধীরে যেন অদৃশ্য কেউ তাদের দিকেই এগিয়ে আসছে। অনিন্দিতা ফিসফিস করে বলল, দেখছো? কেউ উত্তর দিল না।
কারণ চারজনই একই জিনিস দেখছিল। ছাপগুলো প্ল্যাটফর্মের একেবারে কিনারায় এসে থেমে গেল। তারপর আর একটা ছাপও পড়ল না। ঠিক তখনই শুভদীপের অডিও রেকর্ডার নিজে থেকেই চালু হয়ে গেল। কেউ ছোঁয়নি। লাল আলো জ্বলছে, রেকর্ডিং চলছে। তারপর স্পিকারের ভেতর থেকে একটা কর্কশ শব্দ, ঝিঝি, ঝড়, তারপর একটা পুরুষ কণ্ঠ, খুব ধীরে, খুব ভাঙা গলায়, 11:45। তারপর আবার নীরবতা। সবাই একে অপরের দিকে তাকালো। নিতাইয়ের মুখ মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। সে কাপা গলায় বলল, ঘড়ি দেখুন। চারজন একসঙ্গে নিজের মোবাইল বের করলো। সময় 10:17। নিতাই নিজের পুরনো হাতঘড়ির দিকে তাকালো, সেটাও 10:17। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ডের। কারণ তাদের চোখের সামনেই 4টি মোবাইলের স্ক্রিন একসঙ্গে ঝিলমিল করতে শুরু করলো। 10:18, 10:19, 10:20। হঠাৎ সময় দ্রুত এগোতে লাগলো। 10:41, 10:58, 11:12, 11:29, 11:43। আর তারপর সবগুলো স্ক্রিন একসঙ্গে থেমে গেল। 11:45। চারপাশে এমন নীরবতা নেমে এলো যেন পৃথিবীর সব শব্দ কেউ কেড়ে নিয়েছে। নিতাই ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, এবার ওরা আসবে। ঠিক সেই মুহূর্তে দূরে কুয়াশার আড়াল থেকে একটা দীর্ঘ কর্কশ ট্রেনের হুইসেল ভেসে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, হুইসেলের শব্দ শোনা গেলেও রেললাইন একটুও কাঁপছে না। ইঞ্জিনের শব্দ নেই, চাকার শব্দ নেই, শুধু কুয়াশার ভেতর ধীরে ধীরে একটা আলো বড় হতে শুরু করলো। অনেকেই বলেন কিছু ট্রেন মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু কিছু ট্রেন আছে যেগুলো শুধু মানুষকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় কেউ জানে না, কারণ যারা সেই ট্রেনে ওঠে তারা আর কখনো ফিরে আসে না। কুয়াশার বুক চিরে আলোটা ধীরে ধীরে বড় হতে লাগলো। চারজনের চোখ এখন রেল লাইনের দিকে। অদ্ভুত একটা বিষয় তারা সবাই একসঙ্গে টের পেল। ট্রেনটা এগিয়ে আসছে, কিন্তু রেল লাইন কাঁপছে না। কোনো কম্পন নেই, মাটিও স্থির, যেন ট্রেনটা লোহার লাইনের উপর দিয়ে নয়, অন্য কোনো অদৃশ্য পথ ধরে এগিয়ে আসছে। ঋত্বিক নিজের বুকের ভেতর ধুকপুকানি অনুভব করল। সে জীবনে অনেক পরিত্যক্ত জায়গায় রাত কাটিয়েছে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি। হঠাৎ সায়ন খুব আস্তে বলল, তোমরা আলোটা দেখছো? ঋত্বিক উত্তর দিল, হ্যাঁ। না, সায়নের গলা শুকিয়ে গেছে। আমি ট্রেনের আলো বলছি না, আলোর পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখছো? চারজন একসঙ্গে চোখ কুঁচকে তাকালো। কুয়াশার মধ্যে ট্রেনের আগে আগে কয়েকটা অস্পষ্ট অবয়ব হাঁটছে। 1 জন, 2 জন, 5 জন, তারপর 10 জন। মনে হচ্ছে তারা সবাই ট্রেনের সঙ্গে এগিয়ে আসছে, কিন্তু হাঁটার ভঙ্গিটা অস্বাভাবিক। কারোর মাথা কাত হয়ে আছে, কারোর হাত শরীরের সঙ্গে লেগে নেই, কারোর আবার পা মাটিতে পড়ছে না। অনিন্দিতা আর দেখতে পারল না। সে চোখ নামিয়ে ফেলল। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগে
সব অবয়ব এক মুহূর্তে মিলিয়ে গেল। শুধু রয়ে গেল ট্রেনটা, পুরনো কালো বগি, রং উঠে গেছে, জানালার কাছে ধুলো, কোথাও কোনো নম্বর নেই, কোনো রেলওয়ে চিহ্ন নেই, ইঞ্জিনে কোনো চালকও নেই। তবু ওটা থামল একেবারে তাদের সামনে, ধীরে, নিস্তব্ধে। ঠিক তখনই পুরো স্টেশন জুড়ে একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো লোহা, ভেজা কাঠ, আর বহুদিন বন্ধ থাকা কোনো ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ। শুভদীপ হঠাৎ কপাল চেপে ধরল। এই গন্ধটা আমি আগে কোথায় পেয়েছি? কেউ উত্তর দিতে পারল না। ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। ক্যাচ করে একটা এমন শব্দ ছিল, যেন বহু বছর পর কেউ একটা মরচে ধরা দরজা খুলছে। ভেতরে অন্ধকার, এতটাই অন্ধকার যে টর্চের আলো যেন ঢুকতে চাইছে না। ঠিক তখনই ঋত্বিক শুনল, বাবা। তার বুকটা কেঁপে উঠল। এটা তার বাবার গলা, অবিকল। ঋত্বিক, এতদিন পরেও রাগ করে আছিস? ঋত্বিকের চোখ ভিজে উঠল। অসম্ভব, এটা অসম্ভব। তার বাবা তো 5 বছর আগে মারা গেছেন। আবার সেই গলা, একবার আয়, শুধু একবার। ঋত্বিক বুঝতে পারছিল তার যাওয়া উচিত নয়, তবু তার পা যেন নিজের ইচ্ছায় এগোতে শুরু করলো। 1 পা, 2 পা, 3 পা। ঠিক তখনই অনিন্দিতা তার হাতটা শক্ত করে ধরে ফেলল। ঋত্বিক, ওটা কাকু নন। ঋত্বিক যেন ঘোর থেকে জেগে উঠল। সে হাঁপাতে হাঁপাতে পিছিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনের ভেতরে সব শব্দ একসঙ্গে থেমে গেল, যেন কেউ বিরক্ত হয়েছে। তারপর যা ঘটল সেটা 4 জনের জীবন পাল্টে দিল। ট্রেনের প্রতিটি জানালায় ধীরে ধীরে মানুষের মুখ ফুটে উঠতে লাগলো। 1টা, 2টো, 10টা, 20টা। প্রতিটি মুখ নিঃশব্দ, প্রতিটি চোখ তাদের দিকে স্থির। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল, সেই মুখগুলোর মধ্যে তারা চিনতে পারল নিজেদের। প্রথম জানালায় ঋত্বিক, দ্বিতীয় জানালায় সায়ন, তৃতীয় জানালায় অনিন্দিতা, আর চতুর্থ জানালায় শুভদীপ। কিন্তু ওরা যেন অনেক বয়স্ক, ক্লান্ত, চোখের নিচে গভীর কালো দাগ। আর সবাই একসঙ্গে খুব আস্তে মাথা নাড়ছে, উঠো না, কখনো উঠো না। ঋত্বিকের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। ক্যামেরাটা মাটিতে পড়েই নিজে থেকে রেকর্ডিং শুরু করলো। স্ক্রিনে এক লাইন ফুটে উঠল, রেকর্ডিং, প্যাসেঞ্জার কাউন্ট 5। 4 জন একসঙ্গে তাকালো। 5? কিন্তু তারা তো 4 জন। নিতাইও তখন তাদের পাশে দাঁড়িয়ে। তাহলে পঞ্চম যাত্রী কে? ঠিক সেই মুহূর্তে ক্যামেরার ডিসপ্লেতে ধীরে ধীরে আরেকটি ছায়া ফুটে উঠল, যে ছায়া তাদের মাঝখানেই দাঁড়িয়েছিল। কিন্তু খালি চোখে কেউ তাকে দেখতে পাচ্ছিল না। মানুষের ধারণা ভূত মানুষকে মেরে ফেলে, কিন্তু যদি সত্যিটা অন্যরকম হয়, যদি কিছু আত্মা কাউকে হত্যা না করে শুধু নিজের জায়গায় আরেকজনকে বসিয়ে দিয়ে মুক্তি চায়, তাহলে তখন কি আপনি বুঝতে পারবেন আপনার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা সত্যিই সেই মানুষ? ক্যামেরার ডিসপ্লেতে ভেসে উঠেছিল প্যাসেঞ্জার কাউন্ট 5। ঋত্বিক ধীরে ধীরে মাথা তুলল।
5 জন? নিতাইয়ের মুখে তখন আর রক্তের ছাপ নেই। সে একদৃষ্টে ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা একজনকে বেছে নিয়েছে। কাকে? নিতাই কোনো উত্তর দিল না। ঠিক সেই মুহূর্তে পুরো প্ল্যাটফর্ম জুড়ে একসঙ্গে জ্বলে উঠল সব আলো। 1 সেকেন্ড, তারপর সব নিভে গেল। পুরো অন্ধকার, এত গভীর অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। তারপর একটা শব্দ, আরেকটা। মনে হচ্ছিল কেউ খালি পায়ে সিমেন্টের প্ল্যাটফর্মের উপর হাঁটছে। ধীরে একেবারে তাদের সামনে এসে থামল। তারপর একটা ঠান্ডা নিঃশ্বাস ঋত্বিকের ঘাড়ের ঠিক পেছনে। তার শরীর জমে গেল। সে জানতো পিছনে তাকানো যাবে না, নিতাই আগেই বলেছিল। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। যে কাজটা করতে বারণ করা হয় সেটাই করতে ইচ্ছে করে। ঋত্বিক ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করলো। ঠিক তখনই অনিন্দিতা চিৎকার করে উঠল, না! সে ঝাঁপিয়ে পড়ে ঋত্বিককে সামনে ঠেলে দিল। আর সেই মুহূর্তে প্ল্যাটফর্মের উপরে একটা বিকট চিৎকার প্রতিধ্বনিত হলো। এমন চিৎকার যেন শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। আলো ফিরে এলো। সবাই হাঁপাচ্ছে, কিন্তু একজন নেই, শুভদীপ। শুভদীপ! সায়ন পাগলের মতো চারদিকে ছুটতে লাগলো। বেঞ্চের নিচে, অফিস ঘরের ভেতর, রেল লাইনের পাশে, কোথাও নেই। কেবল শুভদীপের অডিও রেকর্ডারটা পড়ে আছে। লাল আলো এখনো জ্বলছে। ঋত্বিক কাপা হাতে রেকর্ডারটা তুলে প্লে করল। প্রথমে শুধু ঝিরঝির শব্দ, তারপর শুভদীপের কণ্ঠ, আমি ট্রেনটা দেখছি। কয়েক সেকেন্ড নীরবতা। দরজাটা খুলেছে। আবার নীরবতা। তারপর খুব নিচু গলায়, ওরা সবাই আমার মতো দেখতে। শেষ বাক্যটা আর শুভদীপের গলায় নয়, একটা অচেনা কর্কশ কণ্ঠে, এখন তুমিও আমাদের মতো। রেকর্ডিংটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই ট্রেনটা আবার হুইসেল দিল। এই প্রথম রেললাইন কেঁপে উঠল। মাটি কাঁপতে শুরু করলো। জানালার ভেতরে বসে থাকা মুখগুলো একসঙ্গে ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকালো। আর শেষ বগির জানালায় শুভদীপ বসে আছে। সে কাচের ওপারে হাত রাখল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। কুয়াশার ভেতরে মিলিয়ে গেল, আর তার সঙ্গে শুভদীপও। পরদিন সকালে রেলওয়ে পুলিশ এলো। অনেক খোঁজ হলো, কিন্তু শুভদীপের দেহ পাওয়া গেল না। রিপোর্টে লেখা হলো, সম্ভবত ব্যক্তি মানসিক বিভ্রান্ত অবস্থায় এলাকা ত্যাগ করেছেন। কেস বন্ধ। 6 মাস পরে ঋত্বিক ভিডিওটা এডিট করতে বসলো। অদ্ভুত ব্যাপার, সে মনে করতে পারছিল না সেই রাতের অনেক ঘটনা, যেন স্মৃতির কিছু অংশ কেউ কেটে ফেলেছে। কিন্তু ক্যামেরার শেষ ফুটেজটা দেখে তার বুক হিম হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, আর ক্যামেরা ধীরে ধীরে প্যান করে তাদের 4 জনের দিকে ফিরছে। ঋত্বিক, সায়ন, অনিন্দিতা, নিতাই, 4 জনই দাঁড়িয়ে। তারপর একটা ফ্রেমের জন্য মাত্র 1 সেকেন্ড ক্যামেরায় দেখা গেল ওদের সঙ্গে 5 নম্বর একজনও দাঁড়িয়ে আছে, শুভদীপ। কিন্তু সেদিন তো সে তখন ট্রেনের ভেতরে। ঋত্বিক ভিডিওটা বারবার চালালো,
প্রতিবার 1 সেকেন্ডের জন্য শুভদীপ দেখা যাচ্ছে, তারপর মিলিয়ে যাচ্ছে। ঋত্বিক ভিডিওটা আর প্রকাশ করেনি, হার্ড ডিস্ক ভেঙে ফেলেছিল। চ্যানেলটাও বন্ধ হয়ে যায়। সায়ন চাকরি ছেড়ে দেয়। অনিন্দিতা আর কোনোদিন কোনো হন্টেড জায়গায় যায়নি। আর নিতাই 1 বছর পর গ্রামের লোকেরা জানালো নিতাই মাহাতো মারা গেছেন, কিন্তু সবচেয়ে অদ্ভুত তথ্যটা পুলিশ রেকর্ডে ছিল। নিতাইয়ের মৃত্যুর সাল 2008। অর্থাৎ যে মানুষটা তাদের পুরো রাত সাহায্য করেছিল সে তো অনেক আগেই মারা গেছে। আজও বেগুনকোদর স্টেশনে কর্মরত কিছু রেলকর্মী দাবি করেন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে কখনো কখনো দূরে একটা পুরনো ট্রেনের হুইসেল শোনা যায়, কিন্তু সেই সময়সূচিতে কোনো ট্রেন থাকে না। এসব দাবি লোককথার অংশ, প্রমাণিত ঘটনা নয়। আর যদি কোনোদিন আপনি রাত 11:45 সেই স্টেশনে দাঁড়িয়ে থাকেন আর দূরে কুয়াশার ভেতর একটা আলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসে, তাহলে একটা কাজ করবেন। ট্রেনটা যতই পরিচিত মনে হোক, যতই ভেতর থেকে আপনার প্রিয় কোনো মানুষের গলা আপনাকে ডাকুক, একবারও পিছন ফিরে তাকাবেন না। কারণ বেগুনকোদরের শেষ ট্রেন নাকি আজও তার পরের যাত্রীর অপেক্ষায় আছে। আপনি কি কখনো বেগুনকোদর রেল স্টেশন বা অন্য কোনো ভৌতিক জায়গায় অদ্ভুত কিছু অনুভব করেছেন? আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এরকমই সত্যি ভৌতিক ঘটনা ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আবার দেখা হবে আরেকটা অন্ধকার ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।